দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা টাইম ইন টিউনে। আমরা এই মুহূর্তে কথা বলবো 12 দলীয় জোটের মনোনীত প্রার্থী সুনামগঞ্জ 3 আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী সৈয়দ তালহা আলমের সাথে। আগামী জাতীয় নির্বাচনে যদি ধানের শীষ প্রতীকে তিনি নির্বাচন করার সুযোগ পান, তাহলে এই অঞ্চলটুকু কি কাজ ওনার দ্বারা করা সম্ভব হবে বলে এবং কি জিনিস আইডেন্টিফাই করতে পারছেন সেই বিষয় নিয়ে আমরা কথা বলছি সৈয়দ তালহা আলমের সাথে। আমি আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। আব্দুল কাহার, আমার সাথে আছেন বাবুল খান মুন্না। সৈয়দ তালহা আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলা টাইম ইন টিউনে। একই সাথে আপনি জাতীয় সংসদ নির্বাচনে যেহেতু অংশগ্রহণ করছেন এবং আমরা দেখছি সুনামগঞ্জ 3 আসনের জগন্নাথপুর এবং শান্তিগঞ্জ উপজেলায় আপনার বিশাল একটা পদচারণ এবং আপনার বিভিন্ন কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড। আপনার কাছে কি মনে হয় যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে 12 দলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকটাকে আপনার পাওয়ার সম্ভাবনা আছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং অন্যান্য ধর্মাবলম্বী আপনার দর্শক এবং শ্রোতাকে আমার পক্ষ থেকে আদাব। আমাদের 12 দলীয় জোট গঠিত হওয়ার পর থেকেই আমরা বিএনপির সাথে বিভিন্ন ধরনের কর্মসূচিতে আমরা যুগপৎভাবে অংশগ্রহণ করেছি। বিএনপি নেতৃত্বাধীন অনেক প্রোগ্রামে আমরা একসাথে চলেছি। বিশেষ করে বিগত 2023 সালের 28শে অক্টোবর যখন বিএনপির প্রোগ্রাম পণ্ড করে দেওয়া হয়, আমাদেরও প্রোগ্রাম ছিল বিজয়নগর পানির ট্যাঙ্কে। সেখানে আমরাও সাউন্ড গ্রেনেড সহ ককটেল সহ পুলিশের অত্যাচারিত হয়েছি। বিএনপির সঙ্গ আমার যে দল জমিয়ত, সেই দল বর্তমানে 12 দলীয় জোটের অন্তর্ভুক্ত। আমরা 2001 সাল থেকে বিএনপির সাথে জোটবদ্ধ ছিলাম। আমাদের প্রতিষ্ঠাতা যার আদর্শে আমরা অনুপ্রাণিত মুফতি ওয়াক্কাস রহমতুল্লাহ আলাইহি, যিনি 3বারের মন্ত্রী, 3বারের এমপি, সাবেক মন্ত্রী এবং জাতীয় সংসদের হুইপ ছিলেন, তিনার নির্দেশক্রমে তিনিও কখনো 2001 সালে বিএনপি জোট ছেড়ে যান নাই। আমরাও সেই ওনার উফাতের পর থেকেও আমরা বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে কাজ করছি। বিগত আগস্ট মাসের প্রথম সপ্তাহে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমান ভার্চুয়ালি আমাদেরকে বিএনপির গুলশান কার্যালয়ে নিয়ে যান এবং সেখানে একসাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার ঘোষণা দেন। তিনি বলেন, একসাথে আন্দোলন, একসাথে নির্বাচন, যদি আল্লাহর হুকুম হয়, বিএনপি জোট নির্বাচিত হয়, তাহলে একসাথে সরকার গঠন। তো সেদিন থেকে আমরা আনুষ্ঠানিকভাবে জোটে সংযুক্ত। আপনি কি মনে করেন যে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকটুকু আপনাকে দেওয়া হবে, যেহেতু আপনার দৃষ্টিতে যে আপনি অনেকটুকু এগিয়ে আছেন অন্যান্য প্রার্থী থেকে, আপনার জনপ্রিয়তায় এবং মানুষের সাথে সম্পৃক্ততা আপনার খুব বেশি বলে মনে করছেন আপনার কি মনে হয় যে ধানের শীষ প্রতীক আপনি পাবেন, বা আপনার 12 দলীয় জোটের মধ্যে সুনামগঞ্জ 3 আসনে এই ধানের শীষ প্রতীকটুকু আপনাকে দেওয়া হবে বলে আপনার কি পরিমাণ বিশ্বাস? আমি আপনাকে কখনো বলবো না আমি অন্য প্রার্থী থেকে এগিয়ে আছি, সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। যে এটা মার্কা হলেই যে জনগণ ভোট দিয়ে দিবে সেরকম তো কোনো কথা না। তবে আমাদের যে মাপকাঠিগুলা আমাদের জোট নেতা জননেতা তারেক রহমান সাহেব বলেছেন সহ বিএনপির স্ট্যান্ডিং কমিটি থেকে এসেছে, মাপকাঠিগুলো খুবই সিম্পল। বিগত দিনে আন্দোলনে সম্পৃক্ততা, এলাকায় গ্রহণযোগ্যতা এবং এলাকায় ক্লিন ইমেজ। আমি উপনির্বাচনের পর থেকে 12 দলীয় জোটের মাধ্যমে আমি সকল প্রকার আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিলাম বাংলাদেশের মাটিতে। আপনি যদি খেয়াল করেন, কিছুদিন আগে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছিল 2023 সালের 17ই জুন, তখন মুসলিম সাহিত্য সংসদে অনেক বড় বড় নেতারাও আসতে ভয় পেতেন, ডিবি পুলিশ সারাউন্ডিং ছিল। সেই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আমি সুনামগঞ্জ থেকে শতাধিক শিশু কিশোর সহ আমার নিজের বড় 2 ছেলেকে নিয়ে সেই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আমাদের ছাতক দুয়ারার অভিভাবক মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে আমার সমন্বয়ে সেখানে আমি অংশগ্রহণ করেছি এবং সেখানে আমি ফুল টাইম ছিলাম। পরবর্তীতে আমরা 12 দলীয় জোটের মাধ্যমে ঢাকা প্রেস ক্লাব সহ যতগুলো আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং হয়েছে, আমি আমার দলের মাধ্যমে সেইখানে ছিলাম। আপনি যদি দেখেন, জুলাই মাসের 11 তারিখে আমরা সুনামগঞ্জ শহরে পানসি রেস্টুরেন্টে আমরা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছিলাম। পরবর্তীতে আমাদের সিলেট কোর্ট পয়েন্ট থেকে শুরু করে
আমরা 12 দলীয় জোটের ব্যানারে ভারতীয় পণ্য বয়কট করে একটা মিছিল ডেমনস্ট্রেশন করেছিলাম, যেটা জাতীয় কর্মসূচির অংশ ছিল। সেই মিছিলটা আমার নেতৃত্বে সিলেট বিভাগে হয়েছিল এবং আমি আমার সুনামগঞ্জ থেকে 200-250 মানুষ নিয়ে গিয়ে সেই মিছিল করেছিলাম। সেখানে আপনার আমাদের সিলেটের মহানগরের সভাপতি রেজাউল হাসান কোয়েসুদি ভাই তখন তাজ্জুব হয়ে গেছেন যে এত মানুষ কই থেকে আসলো। পরবর্তীতে আমি ঢাকায় চলে যাই এবং ছাত্র জনতার বিপ্লবে অংশগ্রহণ করি। আগেও বলেছিলাম যে 28শে অক্টোবরের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি পল্টন ময়দানে আমি সশরীরে হাজির ছিলাম। তো আন্দোলনে অংশগ্রহণ আমি সবসময় করেছি। আমার লোকালি জগন্নাথপুর উপজেলার মূল বাজার হলো গিয়ে জগন্নাথপুর বাজার, হসপিটাল পয়েন্ট, আমাদের রানীগঞ্জ বাজার, আমাদের ভবের বাজার, এগুলো হলো মূল বাজার। যখন ডামি বুটের বিরুদ্ধে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়েছিল, আমাদের বিএনপির ভাইয়েরা কেউ জগন্নাথপুর বাজারে একটা লিফলেট বিলি করতে পারে নাই। আমার বিএনপির ভাইয়েরা কেউ ভবের বাজারে একটা লিফলেট বিলি করতে পারে নাই। আমার বিএনপির ভাইয়েরা কেউ আপনার হসপিটাল পয়েন্টে লিফলেট বিলি করতে পারে। আমি সৈয়দ তালহা আলম, আমি আমার জমিয়তের নেতৃবৃন্দকে নিয়ে আমি জগন্নাথপুর মেইন বাজারে ঘরে ঘরে গিয়ে লিফলেট বিলি করেছি। আমার পার্শ্ববর্তী গ্রাম সিরামিশির চেয়ারম্যান মাহবুবুল হক চেরিন যুগান্তর পত্রিকাতে সাক্ষাৎকার দেন যে আমরা টেনে টেনেও আমরা ভোটারকে নিয়ে যেতে ডামি বুটে ভোট দিতে পারি নাই। আবার যুবলীগ নেতা পলাশ চৌধুরী, জগন্নাথপুর যুবলীগ নেতা পলাশ চৌধুরী বিএমপির কারণে আমি ফেসবুকে স্ট্যাটাস দেয় নাই, 12 দলীয় জোটের একটা লিফলেট ফেসবুকে পোস্ট দিয়ে বলছে যে কারা কারা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকে ধরিয়ে নিতে হবে। বিএনপির সভাপতি মিজানুর রহমান ভুইয়া, ভারপ্রাপ্ত সভাপতি, উনি ভাষণে আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভুইয়া উনি ভাষণ দেন জগন্নাথপুরে দাঁড়িয়ে যে বিএনপি জামাতের হাত পা ঘুরিয়ে দিব। বিএনপি অথবা জামাতের কোনো নেতা প্রতিবাদ করতে পারে না। আমি সৈয়দ তালহা আলম ফেসবুকের মাধ্যমে বলি আমরাও হাত পা ভাঙতে পারি, কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা হাত পা ভাঙিনি। এটা আজও আমার ফেসবুকে বিদ্যমান আছে। আন্দোলনের সম্পৃক্ততা আমার যতদিন থেকে আমি 12 দলীয় জোটে অংশগ্রহণ করেছি ততদিন থেকে আমি আন্দোলনে সম্পূর্ণ সম্পৃক্ত ছিলাম এবং ফ্রন্ট লাইনে ছিলাম, সামনে ছিলাম, বাংলাদেশের মাটিতে ছিলাম। আমার বাসায় ডিবি পুলিশ এসেছে, আমি ঢাকায় যেখানে থাকি সেখানেও ডিবি পুলিশ গিয়েছে, আমাকে অনেকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে, বিভিন্ন আওয়ামী লীগের নেতাও আমাকে ওয়ার্নিং দিয়েছেন। সবকিছু মিলিয়ে আন্দোলনে আমার সম্পৃক্ততা ছিল। গ্রহণযোগ্যতার বিচার আপনি ভোটের মাধ্যমে করুন। আমি আওয়ামী লীগের সাথে চোখে চোখ রেখে নির্বাচন করেছি। আমার শ্রদ্ধেয় আতাউর রহমান চাচা বিএনপির নির্বাচিত চেয়ারম্যান ছিলেন, আমি 21,000 ভোট পেয়েছি, উনি 10,000 ভোট পেয়েছেন। এখানে গ্রহণযোগ্যতার বিচার মাপকাঠি সম্পূর্ণ ভোটের মাধ্যমে আপনারা করুন। আসেন ক্লিন ইমেজ, আমার তো মানে ক্লিন ইমেজ সম্বন্ধে আমার আসলে বলার কিছু নাই। আপনারা আমি একজন আমেরিকা থেকে গ্রাজুয়েট শিক্ষিত, আমি বড় কোম্পানিতে জব করেছি, যে কোম্পানির বাজেট বাংলাদেশের বাজেট থেকেও 2.5 গুণ বড়। আমি যে ব্যবসা বাণিজ্য করেছি সততার সহিত হালাল উপার্জন করার চেষ্টা করেছি। সবকিছু মিলিয়ে আমার এলাকায় আমার সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে সকল সম্প্রদায়ের মধ্যে আমার একটা গ্রহণযোগ্যতা এবং ক্লিন ইমেজ রয়েছে। এখন আসুন, অন্যান্য প্রার্থীদের মধ্যে অনেকে আছেন আন্দোলনে সম্পৃক্ততা একদমই নেই, অনেকে আছেন কমিটি বাণিজ্য করার কারণে তাদের ইমেজ সংকট রয়েছে, অনেকে আছেন যারা বিভিন্ন সময়ে দলে কোনো অ্যাক্টিভিটি ছিল না, হঠাৎ 5 আগস্টের পরে তারা এসে অ্যাক্টিভিটি শুরু করে দিয়েছেন। তো সবকিছুর বিচারে যদি আপনি ওই 3 মাপকাঠিতে চলে যান, আমি সকল মাপকাঠিতে টিক চিহ্ন দিতে পারবো। জানি না বাকিরা দিতে পারবেন কিনা না, সেটা বিএনপির হাইকমান্ড বুঝবে। তবে আশা করি যদি তারা এই মাপকাঠিগুলা চিন্তা করে এবং আগামীর ভবিষ্যতে তরুণ নেতৃত্বের কথা চিন্তা করে, শিক্ষিত জনগোষ্ঠীর কথা চিন্তা করে, সংখ্যালঘুদের মধ্যে আমার যে গ্রহণযোগ্যতা আছে, হিন্দু ভাইয়েরা আমাকে ভাইয়ের মতো চোখে দেখে, সবকিছু মিলিয়ে আমি আবার আপনি চিন্তা করে দেখেন যে কৌমি এবং ফুলতলি এবং আপনারা যারা হাসি ঠাট্টা চলে বলেন যে মাজার পূজারি, কিন্তু তারা আসলে আউলিয়া ভক্ত মানুষ, তাদের সবার ভিতরে আমি কিন্তু এটা ব্রিজ, আমি কিন্তু 3-ওয়ে ব্রিজ। তো আমি মনে করি এই সমস্ত কিছু বিচার করলে আমাদের যদি সুনামগঞ্জ 3 আসনটা ধরে রাখার একটা যে চিন্তা থাকে, তাহলে আমি মনে করি বিএনপির হাইকমান্ড আমাকে মূল্যায়ন করবে, আমার জোটকে মূল্যায়ন করবে। আমার যে দল নেতা যারা জেল খেটেছেন, যেমন আমাদের জমিয়তের সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হুসাইন খান বিগত ডামি ভোটের সময় 3 মাস জেলের ভিতরে ছিলেন, তাদের এই ত্যাগকে মূল্যায়ন করবে ইনশাআল্লাহ।
আপনার অনেক কথাই আমরা শুনছি এবং দর্শকের উদ্দেশ্যে আমরা যে কথাগুলো প্রচার করছি সেগুলো কিন্তু আশা করছি দর্শকরা বিবেচনা করবে এবং আলোচনা করবে এই বিষয়টা নিয়ে। যেহেতু সুনামগঞ্জ 3 আসনের সংসদীয় আসনে সাবেক প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য হিসেবে ছিলেন শাহিনুর পাশা চৌধুরী, অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী, কিন্তু এবারেও ওনার দল থেকে মনোনয়ন পেয়েছেন এবং উনি নির্বাচন করবেন এবং ওই জায়গায় কিন্তু আপনার সাথে বা আপনারা যেই আসেন তাদের সাথে কিন্তু তার একটা যে ভোট প্রতিদ্বন্দ্বিতা হবে। আপনার কি মনে হয় যে উনি যদি আপনি ধানের শীষ প্রতীক নিয়ে আসেন ভারতীয় দলীয় জোটের পক্ষ থেকে, আপনার কি মনে হয় যে ওনার দ্বারা কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হবে বা আপনার বুথের মাঠে আপনি পিছিয়ে পড়বেন কিনা? না, আমি আপনার সুস্থ প্রতিযোগিতায় বিশ্বাসী। আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর আমি পরিসংখ্যানের মাধ্যমে দিই। আমরা যদি পরিসংখ্যানগুলা মিলাই, আপনারা যদি বিগত 1996 সালের ইলেকশনে চলে যান, আমাদের শ্রদ্ধেয় শাহিনুর পাশা চৌধুরী ভাই সেই নির্বাচনে চতুর্থ হয়েছিলেন ওনার নিজস্ব মার্কা নিয়ে, খেজুর গাছ মার্কা নিয়ে, ওনার তৎকালীন দলের মার্কা নিয়ে। সেই নির্বাচনে প্রথম হয়েছিলেন প্রয়াত মন্ত্রী, সাবেক মন্ত্রী, জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ সাহেব। উনি প্রায় 55,000 ভোট পেয়েছিলেন। দ্বিতীয় হয়েছিল লাঙ্গল 32,000 ভোট নিয়ে, আমাদের আরেকজন শ্রদ্ধেয় আমার আত্মীয় ফারুক রশিদ চৌধুরী সাহেব। তৃতীয় হয়েছিলেন আমারই চাচা দেওয়ান জয়নুল জাকিরিন সাহেব 18,000 ভোট দিয়ে। আপনি আসেন হিসাবে আসেন 55, 32, 18, শাহিনুর পাশা চৌধুরী ভাই পেয়েছেন 8,500 ভোট। এটা হলো ওনার দলীয় মার্কা নিয়ে। আপনি আসেন বিগত ডামি নির্বাচনের পরিসংখ্যানে, উনি ভোট পেয়েছেন আই থিঙ্ক 3 থেকে 4,000 ব্যক্তি হিসাবে পাট সোনালী আশ মার্কা নিয়ে। তো ওইটা হলো ওনার ব্যক্তিগত অবস্থান, আপনার কাছে তুলে ধরে দিলাম। আমি একটা উপজেলায় পেয়েছি 12,000 ভোট, অনলি ওয়ান উপজেলা। এর আগে আমি খেজুর গাছ মার্কা নিয়ে পেয়েছি 21,000 ভোট। তো এগুলা পরিসংখ্যান, এগুলা কোনো কিনা। শাহিনুর পাশা চৌধুরী ভাই 2001 সালে যখন জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন, তখন উনি বিএমপি, জামাত, জমিয়ত, খেলাফত, ইসলামী বৃহৎ ইসলামী ঐক্য সব কিছু মিলিয়ে উনি প্রায় 60,000 ভোটের মতো পেয়েছিলেন। তাও সব ডানপন্থী এক হয়ে 60,000 ভোট ছিল, কিন্তু আওয়ামী লীগ এককভাবে এই 62,000 ভোট পেয়েছিলেন। উনি যখন উপনির্বাচনে আসেন ধানের শীষ মার্কা নিয়ে, তখন উনি 41,000 ভোট পেয়েছেন, কিন্তু আমাদের সাবেক মন্ত্রী এম মান্নান সাহেব স্বতন্ত্রভাবে পানপাতা মার্কা নিয়ে 39,000 ভোট পেয়েছেন। তার পরবর্তীতে মান্নান সাহেব সংবাদ সম্মেলনের মাধ্যমে বলা হয় যে উনি পাশ করেছিলেন, কিন্তু ওনাকে জোরপূর্বক ফেল করিয়ে দেওয়া হয়। তো বর্তমানে শাহিনুর পাশা ভাই শুধুমাত্র খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিসের রিক্সা মার্কা নিয়ে আসবেন। উনার দলীয় অবস্থান এবং উনার ব্যক্তিগত অবস্থান থেকে উনি যতটুকু প্রতিযোগিতা করতে পারবেন ততটুকু করবেন। জনগণ যদি ওনাকে পছন্দ করে ওনাকে ভোট দিবে, জনগণ যদি আমাদেরকে পছন্দ করে আমাদেরকে ভোট দেবে, সেটা সম্পূর্ণ জনগণের হাতে। তবে অতীত বিশ্লেষণ যেটা আমি আপনার কাছে তুলে ধরে দিলাম, যে উনি এককভাবে 3,000, 4,000 ভোট পেয়েছিলেন পাট মার্কা নিয়ে। অতীতে উনি খেজুর গাছ মার্কা নিয়ে 8,000 ভোট পেয়েছিলেন। তো 8,000 আর 3-4,000 তো আর একজন এমপি হতে পারেন না। বর্তমানে ওনার যে ছায়া ছিল বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীষ মার্কা, জনাব তারেক রহমানের মার্কা ধানের শীষ মার্কা, সেটা তো বর্তমানে নাই। তো সবকিছু মিলিয়ে আমার ফোকাস কোনো প্রার্থী নয়, আমার ফোকাস হলো আমার জনগণ। আপনি চিন্তা করে দেখেন, আপনার বেগমপুর থেকে আমাদের যে রানীগঞ্জ হয়ে আমাদের জগন্নাথপুরে আসার যে রাস্তা, সেটা মানুষ ব্যবহারের উপযোগী না। কাতিয়া থেকে সোজা জগন্নাথপুরে আসা যায় না, সেটা মানুষ ব্যবহারের উপযোগী না। আপনি যদি দেখেন পাটকুরা বাজার থেকে নয়াবন্দর আসার রাস্তা, সেটা মানুষ ব্যবহারের উপযোগী না। আমার চিন্তা হলো গিয়ে কিভাবে ওই রাস্তাগুলো সংস্কার করা যায়। শান্তিগঞ্জে এত উন্নয়ন হয়েছে, তারপরে অনেক জায়গা আছে দ্বীপের মতো, তারা দ্বীপের মতো বসবাস করে, তারা শীতের দিনেও নৌকা দিয়ে তাদের চলে আসা লাগে। আমার ওই আর কোনায় যাওয়ার কোনো রাস্তা নাই। তো আমার চিন্তা হলো ওইগুলা, আমি সেই চিন্তা নিয়ে চিন্তিত আছি। আমি মনে করি আমি এমপি হই অথবা না হই, আমার এই সমস্ত জনগণ কেমনে যাতে আজকে 2025 সালের এসে যে রাস্তাবিহীন অবস্থায় বসবাস করতেছে, সেটা কিভাবে দূরীকরণ করতে পারি। এমপি না হতে পারলেও আমি তাদেরকে সাথে নিয়ে
আগামীতে তাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সমস্ত রাস্তাঘাট আমার মানুষের চাহিদা পূরণ করার চেষ্টায় আমি মগ্ন আছি। হ্যাঁ, প্রতিযোগীরা আসবেন, অনেকে বলছেন নির্বাচন করবেন, অনেকে নির্বাচন করবেন না, অনেকে জুট হবে, অনেক দিকে যাবে, মেরুকরণ হবে। সবকিছু মিলিয়ে নির্বাচনটার তফসিল ঘোষণা হোক, তখন আমি বুঝবো আসল প্রতিদ্বন্দ্বী কে। এখন দেখেন, আমরা ধানের শীষের মার্কার জন্য আমরা 8-9 জন মানুষ চেষ্টা করতেছি, কিন্তু আপনার কি মনে হয় এই 9 জন শেষ পর্যন্ত স্ট্যান্ড করবে? যে কোনো একজন স্ট্যান্ড করবে। হ্যাঁ, তো যারা স্ট্যান্ড করবে না তাদেরও তো জনগণের কাছে দায়বদ্ধতা আছে, তাদেরও তো সমর্থক আছে। আমরা সবাই মিলে আগামীতে কিভাবে আমাদের জগন্নাথপুর এবং শান্তিগঞ্জকে সুন্দর করে সাজাতে পারবো, যাতে আমরা একটা সুন্দর সমাজে যাতে বসবাস করতে পারি, সেটা নিয়ে আমি বরং চিন্তিত। আপনি আরো কিছু কথা বলেছেন যে রাস্তাঘাট উন্নয়ন সম্বন্ধে। আমি আপনার মাধ্যমে আমার এলাকাবাসীকে বলতে চাই যে আপনারা, জানি আমাদের অনেক মানুষ এসেছে, অনেকে আপনাদের পাশে এসেছেন, অনেকে অনেক প্রতিশ্রুতি দিবেন, অনেক কথা বলবেন, তবে একটা অভিশাপ আমাদের জন্য হলো, যেটা ইংরেজি ভাষায় বলে আনপ্ল্যান্ড ডেভেলপমেন্ট বা অপরিকল্পিত উন্নয়ন। আমরা অনেকে অনেক বড় বড় বলি আওড়াই, অনেকে বলি এই জায়গায় ব্রিজ করে দিব, ওই জায়গায় ব্রিজ করে দিব, এই জায়গায় ব্রিজ করে দেওয়ার পরে আপনার 4-5টা উপজেলার মানুষ এই দিকে চলাচল করবে। কিন্তু শুধুমাত্র একটা ব্রিজের মাধ্যমে কিন্তু হবে না, ওই এলাকার রাস্তাটা দেখতে হবে, এখানে কি 2টা গাড়ি ঠিক মতো পাস হতে পারে নাকি। যদি আমরা এইগুলা মেনটেন না করে একটা ব্রিজ বানিয়ে দিয়ে দেই শুধুমাত্র মুষ্টিময় কিছু ভোট পাওয়ার জন্য, তখন দেখা যাবে যে ওইখানে এমন যানজটের সৃষ্টি হবে, ওইখানের মানুষ অতিশয় বিরক্ত হয়ে যাবে। তো যে সমস্ত জায়গা রাস্তাঘাটই ছোট, যে সমস্ত জায়গা সেই 1979 সালের পর থেকে রাস্তা বড় করা হয় নাই, সেই সমস্ত জায়গায় যদি আমরা একটা ব্রিজ বানিয়ে দিয়ে দিই বা প্রতিশ্রুতি দিয়ে দিই, সেগুলা হলো অপরিকল্পিত উন্নয়নের অংশ। আমাদেরকে এই সমস্ত কিছু ভালো খারাপ বুঝতে হবে। যেমন একটা ফ্রিজিয়ান গাই থেকে 20 লিটার দুধ পাওয়া যায়, একটা দেশি গাই থেকে 2 লিটারের বেশি পাওয়া যায় না। আপনি দেশি গাইকে যতই খাওয়ান না কেন, এই 2 লিটারই পাবেন। আগে আপনাকে নিজেকে ফার্মকে আপনি ফ্রিজিয়ান গায়ে আপডেট করতে হবে, তারপরে আপনি 20 লিটার দুধের চিন্তা করতে হবে। তাই আমাদের সবাইকে মাথায় রাখতে হবে যেন আমরা যে কথাটা বলি, যে কাজটা করি, সেটা যেন পরিকল্পিত উন্নয়ন হয়। যেমন আপনি দেখেন, বিগত দিনে আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব অনেক পাওয়ারফুল ব্যক্তি ছিলেন, ইটনা মিঠা মেনে একটা রাস্তা বানিয়ে আমাদেরকে পানিতে ডুবিয়ে মারতেছেন। তো এরকম যদি আমরা অপরিকল্পিত উন্নয়নের দিকে ধাবিত হই এবং এই সমস্ত ব্যক্তিগুলোকে প্রশ্রয় দেই, দেখা যাবে আমাদেরও অবস্থা এরকম হবে। তাই আপনার দর্শক সহ আমার সুনামগঞ্জবাসীকে বলতে চাই, উন্নয়ন করতে গেলে উন্নয়নের অভিজ্ঞতা লাগে এবং সেই উন্নয়ন দেখা লাগে, এবং শুধুমাত্র বিদেশ বিভুঁইয়ে থাকলে উন্নয়ন হয় না। আপনাকে বুঝতে হবে, সাইফুর রহমান সাহেব একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন, তিনি জানতেন, বুঝতেন কিভাবে উন্নয়ন করতে হয়। আপনার এম এ মান্নান সাহেব একজন সচিব ছিলেন, একজন ডিসি ছিলেন, উনি বিদেশে বিভিন্ন ট্রেনিং নিয়েছেন, তার কারণে জানতে পেরেছেন এবং বিভিন্ন ধরনের ভার্সিটি সহ অনেক উন্নয়ন আমাদের জন্য করেছেন। তদ্রূপভাবে আগামীতে যাতে ব্যাহাত না হয়, আগামীতে যাতে পরিকল্পিত উন্নয়ন হয়, আপনারা সেই দিকে খেয়াল রাখবেন। যারা পরিকল্পনা চিনে, যারা পরিকল্পনা জানে, যাদের ডেভেলপমেন্ট সেক্টরে অভিজ্ঞতা আছে, তাদের মাধ্যমে কিন্তু আগামীর উন্নয়ন সম্ভব। তারা ছাড়া আগামীর উন্নয়ন সম্ভব নয়। ধন্যবাদ।